আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। দেশের দুর্বল ব্যাংকগুলো এখন চরম তারল্য সংকটে ভুগছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। অনেকেই এসব ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তায় দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দেবে সবল ব্যাংকগুলো, তবে এখনও সে প্রক্রিয়া তেমনভাবে শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোর পুনরুদ্ধার জরুরি। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন তারা। হাসানুল শাওনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত দেশের ব্যাংক খাত। নিয়ম না মেনে নামে বেনামে ঋণ নিয়ে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। ফলাফল, দুরবস্থায় কিছু ব্যাংক যাদের তারল্য সংকট এখন চরমে। কয়েকটি ব্যাংকের অবস্থা এমন যে তাদের অনেক শাখায় নগদ টাকার লেনদেন বন্ধ হওয়ার পথে। চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছে না এসব ব্যাংক, যাতে ভোগান্তি আর অনিশ্চয়তায় গ্রাহকরা। ম্যানেজার বললো টাকা নেই, এবার কোন বিপদে পড়ি আল্লাহ জানে। টাকা আমার 6 লাখ লাগবে, এখন যদি আমি 50,000 উঠে তো সমস্যা তো হচ্ছে। আমি আমার টাকা আমার দরকারের সময় খরচ করতে পারতেছি না, এর থেকে বড় ভোগান্তি আর কি হতে পারে। আমি তো ব্যাংকের কাছে দয়া চাচ্ছি না, ব্যাংক তো আমাকে লোন দিচ্ছে না, আমার টাকা আমি নিব সেটাই পাচ্ছি না। খোদ বাংলাদেশ ব্যাংকই বলেছে 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। সংকট থেকে পুনরুদ্ধারে বিশেষ নজরদারিতে আনা হয়েছে ব্যাংকগুলোকে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পাশাপাশি তারল্য সংকট কাটাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে করে কোনো ধরনের একটা অনিশ্চয়তা সৃষ্টি না হয়। বোর্ড পুনর্গঠন করে আর্থিক সহায়তা দিয়ে অন্যান্য ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে এটা, আর মধ্যমেয়াদে বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করে এই সেক্টরটার যে ধরনের সংস্কার দরকার সেটা। আমার মনে হয় যে এটা কিছুটা সময় লাগবে, কিন্তু একটা সুস্থ ব্যাংকিং খাতের দিকে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপগুলি প্রয়োজন ছিল সেগুলো কিন্তু নেওয়া শুরু হয়েছে। এবার আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিতে চায় না বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তায় এসব ব্যাংককে ঋণ দিতে রাজি হয়েছে কিছু সবল ব্যাংক। এতে প্রাথমিকভাবে এসব ব্যাংকের তারল্য সংকট কিছুটা কাটবে বলেই মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া দরকার, অন্তত একটা সার্টেন লেভেল হলেও দেওয়া দরকার বলে আমি মনে করি। এতে করে হয়তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু আমি মনে করি না যে খুব বড় সমস্যা হবে। কিন্তু এর চাইতে বড় বিশৃঙ্খলা হবে যদি জনগণ তাদের টাকা উঠাতে না পারে। অনেক ধরনের মানুষের অসুবিধা থাকে, সুতরাং ব্যাংকে টাকা রেখেছে সেই টাকা যদি না পাওয়া যায় তাহলে তো অনেকেই দেউলিয়া হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ব্যাংক খাতের দুরবস্থার জন্য দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি যৌক্তিক, তবে কত বাড়ানো হবে সে সিদ্ধান্ত কমিটি নেবে বলে জানিয়েছেন চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। সকালে সচিবালয়ে লক্ষ্যে গঠিত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। মুঈদ চৌধুরী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা নেই। সেশন জটসহ নানান কারণে শিক্ষার্থীদের দাবি সঠিক আছে বলেই মনে করেন তিনি। চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35 করার দাবিতে গঠিত কমিটির সমন্বয়ক রাসেল আল মাহমুদ জানান, আলোচনা হয়েছে এবং 7 কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়ার কথা জানানো হয়েছে। তিনি আশা করেন একটি যৌক্তিক সমাধান হবে এবং বয়সসীমা কমপক্ষে 35 হবে। প্রতিবেদন পাওয়ার পর আবারও তাদের অবস্থান জানানো হবে বলে জানান কমিটির সমন্বয়ক রাসেল। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে বিএনপি।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন আলোচনায় বসতে চাইবে তাতে বিএনপি সাড়া দেবে। ডাক্তার জাহিদ বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে, তবে এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে। যারাই বিগত সময়ের আন্দোলনে নির্যাতন চালিয়েছে তাদের দেশে ফেরত এনে বিচারের আওতায় আনার তাগিদ বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যের। দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনো বসে আছেন তারা বিশেষ করে পিএসসিতে এই দুদুকে এবং সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তা নাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না। কারফিউ জারির সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালানোর কারণে এবার আওয়ামী লীগ সহ 14 দলের মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন এনজিএম চেয়ারম্যান। একই সাথে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করে পরিবার। এ নিয়ে 45টি অভিযোগ দায়ের হলো ট্রাইব্যুনালে। এনডিএম এর চেয়ারম্যান জানান, আন্দোলন চলাকালে শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের বৈঠকেই সিদ্ধান্ত হয় কারফিউ জারির। এরপরই গুলি করে হত্যা শুরু হয়। এদিকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর জানান, শিগগিরই গঠিত হবে ট্রাইব্যুনাল। এ সময় তিনি হতাহতদের ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা না করে ন্যায় বিচার পেতে ট্রাইব্যুনালে মামলা দায়েরের অনুরোধ করেন। দশম শ্রেণীর একটা ছাত্র, তার নাম হচ্ছে আনাস, সে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করে। আমি যদি বেঁচে না ফিরি তাহলে আমার জন্য তুমি কষ্ট পেও না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই চিঠি লিখে আসার পরে চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গলিতে গলিতে ঢুকে ঢুকে যে গুলিগুলো করছিল, একজন পুলিশ তাকে যে গুলি করে সেই গুলি করার ভিডিওটাও আমাদের হাতে এসেছে। 14 দলের মিটিংয়ের পর তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, কয়েকটা দলের, জাসদ, ইনু, কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন। কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্র গুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক পরিজন সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি হাসান হাফিজুর রহমান সহ সাংবাদিক নেতারা সীমান্ত খোকনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রেস ক্লাব থেকে সীমান্ত খোকনের মরদেহ ইতিমধ্যেই তার কর্মস্থল কারওয়ান বাজার এনটিভি কার্যালয়ের সামনে আনা হয়েছে। সেখান থেকে কিশোরগঞ্জের তারাইলে নেওয়া হবে, তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। আমার এনটিভি পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন এবং আপনারাও আপনাদের বন্ধুলোক হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরে বলতে হয় সীমান্ত খোকন এনটিভিতে সবসময় থাকবেন, আমাদের মাঝেই থাকবেন। আর ওরা যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করবো আপনারা ওনাকে মাফ করে দেবেন। এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে। এত একজন কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল একজন তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি। তার মৃত্যুর বয়সও হয়নি। সুতরাং আমাদের মধ্যে তার স্মৃতি জাগরণ থাকবে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উস্কানি রয়েছে দাবি করে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেছেন, যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। সকালে রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। র্যাব পরিচালক বলেছেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। নাশকতার কোনো চেষ্টা করা হলেই সেটি মোকাবেলায় সংস্থাটি সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। এদিকে 5 আগস্টের পর বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 1170 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া গুলশানে জোড়া খুনের ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মোহাম্মদ রোমনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় র্যাব। 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে
অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান, সেখানে কিন্তু গুলিবর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে, র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার, তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি। পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে, কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম, নাসা, সামির, ওরিয়ন এবং নগদ লিমিটেডের এই 7 কোম্পানির মালিকানা হস্তান্তর জনস্বার্থে স্থগিত করতে জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস পরিদপ্তরকে চিঠি দিয়েছে রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর এই চিঠি পাঠান আহসান হাবিব। চিঠিতে বলা হয়েছে 2023 সালের আয়কর আইনের 223 ধারার আওতায় এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। চলমান তদন্ত অনুযায়ী এই কোম্পানি সমূহের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।